ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের একটা হচ্ছে কি এক্সপেরিয়েন্স সেশন আছে, যেখানে হচ্ছে কি আমাদের একজন 1-to-1 এর একজন ক্যান্ডিডেট, যিনি রিসেন্টলি ওনার ভিসা হয়েছে ডিপেন্ডেন্ট সহ। সো উনি ওনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন। সো যারা হচ্ছে কি সামনে ইন্টারভিউ দিবেন পিএইচডি তে বা মাস্টার্সে, ওনাদের জন্য এটা উপকার উপকার হবে। তো আমি, আপু আপু আপনি কি আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে আপু, আমরা হচ্ছে কি আপনার সেশনটা হচ্ছে কি রেকর্ড করতেছি। তো আমি মিউটে যাচ্ছি, আপনি আপনার মতো করে শেয়ার করেন। আপনি আপনার জার্নি থেকে শুরু করে সবকিছু আপনি শেয়ার করতে পারেন, ইভেন বায়াও যদি কথা বলতে চাই কথা বলতে পারবেন। ঠিক আছে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুবাই ইয়াসমিন বন্যা। আমি প্রথমে আমার সাদামাটা প্রোফাইলটা একটু সবার সাথে শেয়ার করতে চাই। যদি এখানে কেউ নতুন পিএইচডি অ্যাসপাইরেন্ট থাকে তাহলে যেন কিছুটা হলেও ইন্সপায়ার হয়। আমি আমার অনার্স কমপ্লিট করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে উইথ সিজিপিএ 3.50। আহ, আমার আসলে কুমিল্লাতে যখন আমি ভর্তি হই, সত্যি বলতে আমি ওই সময় আই ওয়াজ লাইক এ বোট উইদাউট রাডার। তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর মনে হয় যে না, লাইফে কিছু একটা করা দরকার। তো তখন থেকেই আসলে ইচ্ছা ছিল মূলত শিক্ষকদের যে ক্লাসে ইন্সপিরেশনাল কথাবার্তা শুনেই মূলত রিসার্চের প্রতি ইন্টারেস্ট জাগে। তো আমি আমার অনার্স সেকেন্ড ইয়ার থেকেই বিভিন্ন প্রজেক্টে কাজ করা শুরু করি। আম, আমার প্রিয় শিক্ষক ডক্টর আব্দুল মাজেদ পাটোয়ারি স্যার, ওনার আন্ডারে। তো আমার আহ, খুব সাদামাটা ভাবেই একটা থিসিস সহ আমার অনার্স শেষ হয়। আহ, আর 2023 সালের ডিসেম্বরে তারপরে আমি আহ, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। সেখানে আমার সিজিপিএ 3.66। তো আমি আহ, আমি কোনো কোনো রিসার্চ পাবলিকেশন ছাড়াই আসলে আমার পিএইচডি অফারটা পেয়েছি উইথ ফুল ফান্ডেড গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। আমি আহ, যখন আমার অনার্সটা শেষ হয়, আমি আসলে তখন থেকেই চাচ্ছিলাম যে আমি দেশের বাইরে হায়ার স্টাডিজের জন্য যেতে চাই। তো 2024 সালে আমি আমার মাস্টার শুরু করি। 2024 সালে আমি আমার আইএলটিএসটা দেই। কিন্তু আমি যখন আমার প্রফেসরদের কাছে রিকমেন্ডেশন লেটারের জন্য রিচ করি, ওনারা আমাকে আহ, মানে ততটা এনকারেজ করেননি। ওনারা আমাকে বলেছেন আর একটু সময় নাও। তো যেহেতু আমি নতুন স্টুডেন্ট ছিলাম, স্বাভাবিকভাবেই ঢাবির টিচাররা অপরিচিত নতুন একজন মানুষকে এমনিতেই রিকমেন্ডেশন লেটার তারা দিবে না। তারা আমার ডেডিকেশন বা আমি কিরকম পারফর্ম করি সেটার উপর বেস করেই তারা রিকমেন্ডেশন লেটার দিবে। তো সত্যি বলতে অনেকটা আশাহত হয়েই আমি ফার্দার কন্টিনিউ করি যে না, একটা ভালো কিছু করতেই হবে মাস্টার্সে, তাহলে যেন টিচারদের কাছ থেকে ভালো রিকমেন্ডেশন লেটার পাই। তো ফাইনালি 2025 সালে আমার মাস্টার্স কমপ্লিট হয়। আহ, আহ, আমি অক্টোবরের 15 তারিখ আমার থিসিস সাবমিট করি এবং আমার মাস্টার্সের রেজাল্ট হয় 26-এর 5ই জানুয়ারি। তো আমি আল্লাহর অশেষ রহমতে আমার মেরিট পজিশন ফার্স্ট ছিল এবং আমি 25-এ আমার থিসিস সাবমিশনের পরে আমি টার্গেট নিই যে এবার আমি অ্যাপ্লিকেশন করব। যেহেতু আমার আইএলটিএস এর ডেটটাও শেষ হয়ে যাচ্ছে, 2 বছরের মেয়াদটা শেষ হয়ে যাবে। তো আমি স্টার্ট করি। আমি অক্টোবরের পর থেকেই এসওপি এলওআর এর জন্য প্রিপারেশন শুরু করি। তো আমি আসলে আমার অনার্সে যেই বিভিন্ন প্রজেক্টে কাজ করা এবং আমি ভলান্টারি অ্যাক্টিভিটিস ইনভলভ ছিলাম। আমি স্কাউটিং এর সাথে প্রায় 12 বছরেরও বেশি সময় ইনভলভ ছিলাম। তো সবকিছু মিলিয়েই আমি আসলে এসওপিটা রেডি করি যেন আমার থিসিস পোর্ট্রে করে যে আমি আসলে রিসার্চের প্রতি ইনভলভ এবং অনেক ইন্টারেস্টেড, এবং আমার প্রজেক্ট গুলো যেন সেটাই শো করে। তো আল্লাহর অশেষ রহমতে ফাইনালি আমি 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। এর মধ্যে 3টা থেকে আমি ইন্টারভিউ কল পাই। আম, আমি একদম শেষ মুহূর্তেই আমার অ্যাপ্লিকেশনটা করি, যেহেতু আমার জানুয়ারির এই বছরেরই 5 তারিখ রেজাল্ট হয়।
আমি 6 তারিখ থেকেই আমার আসলে মাস্টার্স এর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট তোলার প্রসেসটা আর কি করি। তো আমি ইউটি ডেলাস, ইউনিভার্সিটি অফ চিনচিনাতি এবং ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ড থেকে ইন্টারভিউ কল পেয়েছিলাম। তো এর মধ্যে ফাইনালি আমি ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ড থেকে ফুল ফান্ডেড গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাই। আমার গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা আমার পাই হচ্ছে এপ্রিলে। এপ্রিল মাসে আমার ইন্টারভিউ হয় এবং পরের দিনই আমি অফার লেটার পাই। এবং I-20 পেতে পেতে আমার মে মাসের 7-8 তারিখের দিকে আমি এটা পাই। এটাই ছিল আমার আসলে উম, উম, আমার প্রসেসিং, পিএইচডি অফার লেটার পাওয়া পর্যন্ত যে প্রসেসিংটা, শর্ট করে বলতে গেলে। এরপর আসলে শুরু হয় ভিসা প্রসেসিং জার্নিটা। যারা এবার আসলে সবাই যারা ভিসা ডেট নিতে চাচ্ছে, ইন্টারভিউ ডেট, সবাই আমরা জানি যে সবারই কম বেশি অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, পোর্টালে ঝামেলা, ডেট পাওয়া যাচ্ছে না। তো আমি যদিও মে মাসে পাই, কিন্তু আমার ভিসা ইন্টারভিউ ডেট পেতে পেতে জুলাইয়ের 15 তারিখে আমি ভিসা ইন্টারভিউ ডেট পাই। তো আমাদের হাতে আসলে এনাফ টাইম ছিল। আম, প্রথম দিকে আমি কনফিডেন্ট ছিলাম যে যেহেতু ফুল ফান্ডেড অফার পেয়েছি, হয়তো ভিসা প্রসেসটা ইজি হবে। কিন্তু আসলে সবার ভিসা এক্সপেরিয়েন্স গুলো স্টাডি করতে গিয়ে দেখি যে অনেকেই ফুল ফান্ডেড থাকার পরেও রিজেক্ট হচ্ছে। তো এটা দেখে আসলে একটু ভয় কাজ করে যে এত কষ্ট করে এতটুকু আসার পর যদি কোনো কারণে এটা মিস হয়, এটা সত্যি এর থেকে কষ্টের আর কিছু থাকবে না। তো আমার হাজবেন্ড মূলত আমাকে ইন্সপায়ার করে যে আমরা আসলে বেস্ট প্রিপারেশনটা নেই। এবং আমরা যেহেতু অনেকদিন ধরে এই গ্রুপটাতে আছি, সত্যি বলতে ভাইয়ারা যেভাবে উইদাউট এনি পেমেন্ট যেভাবে সবাইকে, সকল স্টুডেন্টদেরকে হেল্প করে, সেটা আসলে অনেক সময় টাকা দিয়েও অনেক জায়গায় এটা পাওয়া যায় না। আবার অনেকে মিস গাইড করে অথবা বট ইউজ করে স্ক্যাজুয়াল নেয়, অনেক ধরনের সমস্যা হয়। তো আসলে ওনাদের প্রতি এমনিতেই বিশ্বস্ততা কাজ করে যে ওনাদের সবার প্রতি আন্তরিকতা দেখে। তো আমরা ওনাদের সাথে একটা মক কোর্স এনরোল হই, আমি এবং আমার হাজবেন্ড। তো আমাদের মক সেশন ছিল 7টা মক দেই। তো মকে যাওয়ার আগে ওনার ভাইয়ারা আমাদের যেটা করেছে, আমরা আসলে এনাফ টাইম থাকার কারণে আমি এবং আমার হাজবেন্ড দুইজন মিলে সকল ভিসা এক্সপিরিয়েন্স গুলো স্টাডি করে, প্লাস চ্যাট জিপিটি এবং নিজেরা মিলে অনেকগুলো কোশ্চেন রেডি করি। আহ, আমরা ওই কোশ্চেন গুলো ভাইয়াদেরকে দেই। কিন্তু আমাদের তো এনাফ টাইম ছিল, কিন্তু যারা অনেকেই থাকে যাদের আসলে 7 দিনের মধ্যেই দেখা যায় ভিসা ইন্টারভিউ ডেট। তো আমার মতে ভাইয়ারা যেভাবে প্রত্যেকের প্রোফাইল স্টাডি করে, এক একটা কেস এক এক রকম যেহেতু, তারা আম, প্রত্যেকটা কেসের উপর বেস করে কোশ্চেন রেডি করে এবং ওটার সাথে অ্যান্সার রেডি করে দেয়। সো এটা ক্যান্ডিডেটদের জন্য অনেক ইজি হয় যারা আসলে অলরেডি জবে ইনভলভড বা এনাফ সময় নেই নিজেদের প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমাদের যে মক টেস্টটা হয়, 7টা মক দেই, সেখানে আসলে যেই প্রত্যেকটা মকেই গ্র্যাজুয়ালি কনফিডেন্স লেভেল অনেক বাড়ে। কারণ প্রতিটা মকেই দেখা যায় ভাইয়ারা কোথায় আহ, কোনো কাটছাট করতে হবে অথবা কোন ক্ষেত্রে একটু বাড়ালে ভালো হয়, বিভিন্ন জায়গায় ওনারা পলিশ করে দেয়। তো যার কারণে গ্র্যাজুয়ালি দেখা যায় একটা স্টোরি বারবার যখন আমি রিপিট করি, এটা আত্মস্থ হয়ে যায়, আসলে ফ্লুয়েন্সি অনেক বাড়ে। তো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে সময় থাকে 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1.5 মিনিট। তো এই সময়টাতে আসলে আপনাকে বা আমাকে প্রুফ করতে হবে যে আমি আমি একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট, আমাকে ভিসা দেওয়া উচিত। তো এটা আসলে আমার মনে হয় বেস্ট প্রিপারেশন নেওয়াটাই উচিত। সেক্ষেত্রে এই মকগুলো অনেক বেশি হেল্পফুল হয়। যারা নিয়েছেন বা আমরা যারা নিয়েছি, আমাদের এটাই মনে হয়েছে যে ইট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন। তো আম, আমি বলবো যে ভাইয়ারা যেরকম আন্তরিক, আহ, উম, এটা আসলে সকল ক্যান্ডিডেট 1-to-1 সেশনটা খুবই ইম্পর্টেন্ট।
আর ভিসা, এবার যদি একটু ভিসা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, তাহলে পুরা এন্টায়ার প্রসেসটা যদি একটু বলি, যে আমাদের ভিসার টাইম ছিল 8টা 45 মিনিট, 15ই জুলাই। আমরা যেহেতু গাজীপুর থেকে গিয়েছিলাম, আমরা আহ, আহ, ভোর 5:30টায় রওনা দিই, তো আমাদের গিয়ে পৌঁছে 6:30টায়। তো ইউএস ভিসা এম্বাসির বাহিরে যে লাইনটা, সেটা আসলে 7টা 15 থেকে 20-এর মধ্যে ওরা লাইন করা শুরু করে। এর আগে গিয়ে আসলে ওরকম কোনো লাভ নেই। তো আমরা যেহেতু গিয়ে 1 ঘন্টার মতো দাঁড়াইছিলাম, তো ওই লাইনে আপনার ইন্টারভিউ যদি 7টা 30 হয়, তাহলে দেখা যাবে যে ওরা আপনি লাইনের শেষে থাকলেও আপনাকে আগে নিয়ে আসবে। এটা আসলে টাইমের উপর বেস করে, আপনার ইন্টারভিউ যখন, আপনি তখনই কল পাবেন, আপনাকে তখনই বলবে যে এখন আপনি ভিতরে যেতে পারবেন। তো যেহেতু আমাদের 8টা 45 ছিল, 7টা 30 থেকে শুরু হয়, 7টা 30, 7টা 45 এরকম করে ওনারা ক্যান্ডিডেটদেরকে ডাকতে থাকে যে এখন তারা যেতে পারবে। তো কোনো কারণে যদি ক্যান্ডিডেট সংখ্যা কম থাকে, তখন হয়তো বা আম, আগে ইন্টারভিউটা হয়ে যায়। বাট আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে যে যার যখন টাইম, সে তখনই ইন্টারভিউ দিতে পারে। তো আহ, উম, ভেতরে ঢোকার পর আপনার পাসপোর্টের, আপনার অ্যাপয়েন্টমেন্ট চেক করে আপনার পাসপোর্টে স্টিকার লাগায় দেয় ওনারা। সেটা নিয়ে আপনি মূল বিল্ডিং যেটা, সেখানে যাবেন। ঢুকতেই আপনার চেকিং হবে, সিকিউরিটি চেক। তো সেখানে রিকমেন্ড করব যে কোনো ইলেকট্রনিক ডিভাইস না নিয়ে যাওয়া ভালো, স্পেশালি ডিজিটাল ওয়াচ যেগুলো, সেগুলো দেখা যায় যে ওখানে রাখার কোনো অপশনই নাই। যদি না কেউ আপনার সাথে থাকে, তো দেখা যায় আম, একটা ঝামেলা হয় সাথে নিয়ে গেলে। তো না নিয়ে যাওয়াই ভালো, অ্যানালগ ঘড়ি নেওয়া যায়। আম, আমরা নিয়ে গিয়েছিলাম। তো চেকিং এর পর আপনি উম, ভেতরে যাবেন। মূলত করিডোর থেকেই ওয়েটিং শুরু হয়। এখানেই আপনি সিস্টেমেটিক্যালি আপনার উম, ডাক ভেতরে ঢুকাতে থাকবে মেইন রুমে। একটাই মেইন রুম, যেখানে আপনার 1 থেকে 12 পর্যন্ত কাউন্টার আছে। সেই কাউন্টারের প্রথম 4টা কাউন্টার হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশন, 5 আর 6 নম্বর কাউন্টারে হয় বায়োমেট্রিক, আর 7 থেকে 12 নম্বর কাউন্টার পর্যন্ত হয় হচ্ছে ইন্টারভিউ। একই রুমের মধ্যে এটা। তো আম, যেটা হয় যে আপনি যখন এই মেইন রুমটাতে ঢুকার আপনাকে ইয়ে দেওয়া হবে পারমিশন, তো তখন লাইনে লাইনে আপনি ঢুকবেন। ওখানে একজন লাইন ঠিক করা বা লাইন ম্যান আছে, যিনি আপনাকে বলবে যে এই কাউন্টারে আপনি যান। যেই কাউন্টার ফাঁকা থাকে, মূলত সেই কাউন্টারই পাঠানো হয়। যদি আমাদের ক্ষেত্রে আমাদেরকে 4 নম্বর কাউন্টারে পাঠানো হয়েছিল আমাদের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য। তারপর 5 নম্বর কাউন্টারে আমাদের বায়োমেট্রিক হয়। তারপর আবার আপনি ওয়েটিং এ একটু বসতে হয়, মানে বসে ওয়েট করতে হয়। তারপর আপনি 7 থেকে 12 নম্বর কাউন্টার যেটা ফাঁকা থাকে, সেখানেই আপনার ইন্টারভিউর জন্য আপনাকে যেতে বলে, মুখে মুখেই বলে দেয় ওরা। তো আমাদের 12 নম্বর কাউন্টারে আমাদের ইন্টারভিউ দিতে হয়েছে। আম, আমাদের ইন্টারভিউ সময় ছিল, সময় মাত্র 45 সেকেন্ড হবে ম্যাক্সিমাম। তো আমাকে যেটা ফার্স্ট কোশ্চেন করা হয়েছিল, ওয়াই দিস ইউনিভার্সিটি। আম, এবং এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পর মূলত উনি প্রথমে আমার I-20 দেখেই নাই। যখন আমি অ্যান্সার দিই, আমি আমার অ্যান্সারে মেনশন করেছিলাম যে আমার রিসার্চের সাথে অ্যালাইন করে, এবং আমি গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছি, যেটা আমার সবকিছু কভার করে, এই জন্য আমি এই ইউনিভার্সিটিতে যেতে চাই। তো তারপর এটা শোনার পর, ফান্ডিং এর কথা শোনার পর, মূলত উনি আমার I-20টা চেক করে এবং আমাকে সেকেন্ড কোশ্চেন করে যে আফটার অ্যাডিং ইউর স্পাউস ইউ হ্যাভ 7,000 ডেফিসিট, হু গনা পে ফর দিস। তো আমার বাবা, আমি উত্তর দিই। এবং থার্ড কোয়েশ্চেন ছিল যে আপনার বাবা কি করে এবং ওনার মান্থলি ইনকাম কত। জাস্ট এতটুকুই ছিল আমাদের ইন্টারভিউ সেশন। আমার হাজবেন্ডকে কোনো কোশ্চেন করে নাই, আমাদের পাসপোর্ট রেখে দেয়। সো এটাই হচ্ছে উম, আমাদের জার্নি, স্টার্টিং থেকে ভিসা ইন্টারভিউ পর্যন্ত। আমাদের 15 তারিখ আমরা ইন্টারভিউ দিই, তারপর 19 তারিখ আমাদের অ্যাপ্রুভড হয়, এবং 21 তারিখে ইস্যুড হয়। জি ভাইয়া। Okay. তো ওই দিন তো আপনার
হাজবেন্ডকে কোনো কোয়েশ্চেন করে নাই বলছেন, মানে আপনার আশেপাশে কি এমন কাউকে দেখছেন যার মানে স্পাউসদেরকেও মানে ওই কোনো কোয়েশ্চেন করে নাই, নাকি ওই কাউন্টারে মনে হয় ওইরকম বেশি হয়েছে লাইক স্পাউসকে কোয়েশ্চেন করে না? অনেক সময় দেখা যায় কি অনেক বিস অফিসার স্পাউসকে কোনো কোয়েশ্চেন ছাড়াই অ্যাপ্রুভ করে, আর অনেক কাউন্টারে আবার দেখা যায় হচ্ছে কি কোয়েশ্চেন করে আর কি। সো জি আর ভাই। একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে কি আপনার যে ইন্টারভিউ ছিল ওই দিন আসলে কেমন ভিসা হচ্ছিল, ওই মানে ওই সার্কামস্টান্সটা যদি একটু বলতেন। ভাইয়া আমাদের কাউন্টারে আসলে আমরা যখন আহ, আহ, ছিলাম আর কি লাইনে, তখন শুধু আমরাই ছিলাম কাপল। আমাদের আগেও যে মেয়েটা ছিল সিঙ্গেল, এবং আমাদের পেছনেও একটা ভাইয়া ছিল, উনিও মানে F1 অ্যাপ্লিকেন্ট। তো আমাদের কাউন্টারে ছিল না, কিন্তু অন্যান্য কাউন্টারে আমি দেখেছি যে F2 কেও কোশ্চেন করে, অন্য সবাইকেই করে F2 কে কোশ্চেন। সো এটা আসলে অফিসার ভেদে আমার মনে হয় ভ্যারি করে। আসলে কেউ যদি আমাদের তো আহ, যিনি নিয়েছেন, আহ, সবাই চিনে একটু স্ট্রিক্ট যে লোকটা, ওনাকে কিভাবে বলবো, যে আহ, দাড়ি আছে, এবং একটু ছোট করে একজন লোক, মাথায় চুল নাই ওনার। উনি খুবই সবার কাছে, আমরা ভিসা ইন্টারভিউর আগেও ভাইয়ারাও আমাদেরকে বলেছিল ওনার কথা, যে উনি একটু পাগলাটে টাইপের মানুষ। মানে আসলে ওনাকে প্রেডিক্ট করা যায় না। তো উনি আমাদের, আসলে উনি মেবি কনফিডেন্সের কারণে বা যেটাই হোক, উনি আমাদের F2 ক্ষেত্রে কোনো কোশ্চেন করে নাই, কিন্তু অন্যান্য কাউন্টারে দেখেছি যে সবাই F2 কেও কোশ্চেন করে, সবার ক্ষেত্রেই আছে। আর ভিসা রেশিওর ক্ষেত্রে হচ্ছে ভাই, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আসলে কে কতটা কনফিডেন্টলি প্রেজেন্ট করে ওই ওই সময়টাতে, ওই অল্প সময়ের মধ্যে যদি ওরা যে কোশ্চেনটা জানতে চাচ্ছে ওটার একুরেট অ্যান্সার দেওয়া যায়, আমার মনে হয় যে ওনারা ভিসা দিতে কোনো মানে কোনো সমস্যা নেই ওনাদের। ভিসা দিচ্ছে। রিসেন্ট তো আমরা দেখলাম যে অনেকেরই হচ্ছে, অনেক মানুষই যাচ্ছে, ইভেন ব্যাচেলরেরও অনেকে পেয়েছে আর কি ভিসা। তো তাদের ক্ষেত্রেও আমি যেটা নোটিস করলাম, যে ওরা আসলে খুবই স্মার্টলি অ্যান্সার দিয়েছে, এবং কনফিডেন্টলি, যার কারণে আসলে ওনারা কোনোভাবেই ডিনাই করে নাই, ভিসা দিচ্ছে। ওকে, আরেকটু জি। জানতে চাইছেন হচ্ছে কি আপনাদের ভিসা 221G পাওয়ার পরে কতদিন পর অ্যাপ্রুভ হয়েছিল, দেন ইস্যু হয়েছিল, এন্ড কখন আপনি পাসপোর্ট কালেকশন মেল পাইছিলেন? ভাইয়া আমাদের, আমরা 15 তারিখে ইন্টারভিউ দেই। ওই দিনই আমাদের 221G, তো আমাদের স্লিপটা দেয়। তারপর 19 তারিখ আমার অ্যাপ্রুভড হয়, আমার এবং আমার হাজবেন্ড দুইজনেরই 19 তারিখ অ্যাপ্রুভড হয়। তারপর 21 তারিখ আমার ইস্যুড হয়ে যায়, কিন্তু ওই সময়টাতে আসলে সবারই F2, মানে F2 স্টাক ছিল ওনাদেরকে, মানে দেওয়া হচ্ছিল না, মানে ওনাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছিল না। আমাদের সাথে 14 তারিখ থেকে যারা যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কারোই F2 স্ট্যাটাস চেঞ্জ হয় নাই। শুধুমাত্র আমাদের কাউন্টারে আমাদের F2ই শুধুমাত্র অ্যাপ্রুভড দেখাচ্ছিল। আমরা গ্রুপে চেক করছিলাম, তো বললো যে কারোই ওইরকম আর কি চেঞ্জ হয় নাই। কিছুদিন পরে ফাইনালি 26 তারিখ গিয়ে আমার হাজবেন্ডের ইস্যুড আসে, আমার আসে 21 তারিখ, ও ওনার আসে 26 তারিখ। হ্যাঁ, রিসেন্টলি এরকম অনেক কেস ছিল, লাইক F1 দের হচ্ছে কি অ্যাপ্রুভ, ইস্যু এন্ড পাসপোর্ট সহ কালেক্ট করে ফেলছেন, বাট দেখা গেল হচ্ছে কি আপনার F2 এর ক্ষেত্রে একটু মানে লেট হয়েছে। জি। আমাদেরও সেম আরো কয়েকজন 1-to-1 ক্যান্ডিডেট ছিলেন, ওনাদের F1 এর হচ্ছে কি অনেক আগে হয়ে মানে গেছে, যে লাইক ইস্যু অ্যাপ্রুভ সবকিছু হয়েছে, বাট হচ্ছে কি আপনার কালেকশন মেলটা আসছে মানে F1 এর তাড়াতাড়ি চলে আসছে, বাট F2 এর ক্ষেত্রে অ্যাপ্রুভ হইতে অনেক টাইম লাগছে। রিসেন্টলি যারা F1 F2 একসাথে এম্বাসি ফেস করবেন, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় হচ্ছে কি F2 এর ক্ষেত্রে বা আদার্স ডিপেন্ডেন্টের ক্ষেত্রে অনেক সময় লেট হয়, এটাতে টেনশনের কোনো কিছু নাই। আর এখন সবচেয়ে বেশি একটা কোয়েশ্চেন সবাই গ্রুপে করতেছেন যে রিসিপ্ট থেকে রিফিউজড হয়ে গেছে। এই রিফিউজড হচ্ছে কি ইনিশিয়াল, এটা অনেকেই হচ্ছে কি 221G দেওয়ার পরেই ভিসা অফিসাররা পোলাইটলি বলে দেয় যে আপনার স্ট্যাটাস এখন 22 রিফিউজ শো করবে, এটাতে ঘাবড়ানোর কোনো কিছু নাই, তো এটা স্ট্যাটাস চেঞ্জ হবে।
সো অনেক সময় যখন আপনি ডিএস সাবমিট করেন, যখন ওরা হচ্ছে চেক করে লাস্ট মানে ইন্টারভিউর আগে যখন ফার্স্ট টাইম চেক করে তখন এটা রিসিভ দেখায়। ভিসা হওয়ার পরও 2210 পরও কিন্তু ওই রিসিভে শো করে অনেক সময়। সেক্ষেত্রে আবার রিফিউজড অনেকের 1-2 দিন পরেই গিয়েই করে। সো এটা ডিপেন্ড করে হচ্ছে কি কোন ভিসা অফিসারের কাছে পড়ছেন, কিভাবে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং গুলো হচ্ছে আগাচ্ছে। সো এটার উপর ডিপেন্ড করে। সো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই, বিকজ মোস্ট অফ দ্য কোয়েশ্চেন গ্রুপের মধ্যে রিলেভেন্ট করতেছেন অনেকেই, ইভেন ইনবক্সও অনেকেই করতেছেন। সো এন্ড হচ্ছে যাদের F2 আর ডিপেন্ডেন্স হচ্ছে কি এখনো হোল্ড হয়ে আছে, অ্যাপ্রুভও হয় নাই, ইস্যু হয় নাই, কিছু হয় নাই, এটাতে টেনশনের কোনো কিছু নাই। ইভেন এখানে গ্রুপে এমন কয়েকজন মেম্বার আমাদেরকে রিচ আউট করছেন, তাদের দেখা গেল কি হচ্ছে কি 16 দিন 17 দিন পরও হচ্ছে কি অ্যাপ্রুভ আসছে F2 এর ক্ষেত্রে। সো এটা নিয়ে এত টেনশনের কোনো কিছু না। ওরা আসলে কিভাবে এই জিনিসগুলা লেট কেন হচ্ছে, এটা ওরা তো কখনো এগুলা পাবলিকলি কনফার্ম না, সো এটা আমরাও জানি না। বাট আমরা যেহেতু মানুষের এই সিনারিও গুলো দেখতেছি, এটার উপর ডিপেন্ড করে বলতেছি যে লাইক F2 এর ক্ষেত্রে একটু লেট হচ্ছে। সো ইটস ফাইন। সো আপু, আপনাকে ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সো ইন ফিউচারে যদি কোনোদিন গ্রুপে কন্ট্রিবিউট করতে পারেন করবেন, এন্ড কেউ যদি আপনাকে রিচ আউট করে এক্ষেত্রে হেল্প করার ট্রাই করবেন। এন্ড আপনারও যদি কোনো হেল্প লাগে ইন ফিউচারে আমাদেরকে অবশ্যই রিচ আউট করবেন। জি ভাই, অবশ্যই। জি, ভাইয়া যদি অবশ্যই। কোনো কিছু বলতে চাই বলতে পারেন। আর আহ, উনি কি ভাইয়া আছেন? যাচ্ছে না, না উনি আচ্ছা ঘুম পড়ছে। জি ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ তাহলে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকের মতো এক্সপিরিয়েন্স সেশন এখানে শেষ। আমাদের নেক্সট মক ফ্রি সেশন হবে হচ্ছে স্যাটারডে 10:30 PM। সো আজকের মতো এখানেই মিটিংটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।